আগের দিন আমি কতদূর পড়েছিলাম? লসেস পর্যন্ত, তাই তো? লস কত রকমের হয় ভাই? দু রকমের লস, তাহলে দু প্রকারের। একটা হচ্ছে আমার কোর লস, একটা হচ্ছে কপার লস। কোর লসকে আয়রন লস বা কনস্ট্যান্ট লস বলে। কি বলে? কনস্ট্যান্ট লস। আর কপার লসকে আমরা ডিনোট করি হচ্ছে আই স্কোয়ার আর দিয়ে, আর এটাকে আমরা ভ্যারিয়েবল লস বলি। হোয়াই দিস ইজ নোন অ্যাজ ভ্যারিয়েবল লস? কারণ এখানে কারেন্টের উপর ডিপেন্ড করে। কি বললাম ভাই? কারেন্টের উপর ডিপেন্ড করে। আর ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে কোর লস। কি বললাম? কোর লস ডিপেন্ড করে ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সির উপর। ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সির উপর। আর আমার কপার লস ডিপেন্ড করে কিসের উপর ভাই? কারেন্টের উপর। কারেন্টের উপর। একদম একদম। তাহলে কারেন্ট আমার একটা চেঞ্জ হতে পারে, ঠিক কি না? কারেন্ট তো চেঞ্জ হয়। এখন একরকম কারেন্ট ফ্লো করছে, পরে তুই যত মানে ভোল্টেজ বাড়িয়ে দিবি কারেন্টের ভ্যালু বেড়ে যাবে বা কমে যাবে, যাও কিছু একটা হবে। কারেন্টের ভ্যালু এই বাড়া কমা করে বলে এই লসটাকে আমরা ভেরিয়েবল লস বলি। কি বলি? ভেরিয়েবল। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন তো শেয়ার করে দিয়েছি আমি। যাই হোক, সবাই দেখতে পাচ্ছি স্ক্রিন, নাকি শুধু ওর সমস্যা হচ্ছে? না, সবারই সমস্যা। না না, স্ক্রিন দেখা যাচ্ছে। ওটাই হচ্ছে কথা। ঠিক আছে ভাই, এবার কোর লসের দুটো টাইপস হয়, হিস্টেরিসিস লস আর একটা কি লস হয় ভাই? এডি কারেন্ট লস। ঠিক আছে? হিস্টেরিসিস লস আর একটা এডি কারেন্ট লস। হ্যাঁ, হিস্টেরিসিস লস হচ্ছে আমার, যেটা তোদের হিস্টেরিসিস লুপ দিয়ে পড়িয়েছিলাম, বীজ কার্ভ দিয়ে, মনে আছে? আর এডি কারেন্ট লস যেটা বলেছিলাম, যে একটা সার্কুলার কারেন্ট ফ্লো করে কোরের মধ্যে দিয়ে, যে কারণে আমাদের যে লস হয় সেটাকে আমরা এডি কারেন্ট লস বলবো। ঠিক আছে? এরপর আসছে আমাদের এফিসিয়েন্সি অফ ট্রান্সফর্মার। এফিসিয়েন্সি অফ ট্রান্সফর্মার কি? এফিসিয়েন্সি অফ ট্রান্সফর্মার কি জিনিস? এফিসিয়েন্সি মানে কতটা এফিসিয়েন্সিতে কোন একটা মেশিন অপারেট করতে পারে। তার মানে আউটপুট বাই ইনপুট। কি বললাম? তুই কতটা ইনপুট দিয়েছিলি আর কতটা আউটপুট পেয়েছিস, তার রেশিও। মানে আউটপুট হচ্ছে নিউমারেটারে থাকে আর ইনপুট হচ্ছে নিচে ডিনোমিনেটরে। তাহলে আউটপুট বাই ইনপুট যদি আমি করি, তাহলে আমি পাবো হচ্ছে কি? কি পাবো রে? এফিসিয়েন্সি, তাই তো? এফিসিয়েন্সি পাবো দাদা। একদম একদম। তাহলে লিখে দিই, দ্য এফিসিয়েন্সি অফ আ ট্রান্সফর্মার the efficiency of a transformer is defined as is defined as the ratio of output power to input power, তাই তো? তাহলে এফিসিয়েন্সিকে ইটা দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে? এটা হচ্ছে আমার কি? আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার ইন্টু 100। যদি তুই পার্সেন্টেজে বের করিস, ইন্টু 100%। কি বললাম ভাই, বোঝা গেছে? তাহলে ইফ উই কনসিডার লস, তাহলে কনসিডারিং লসেস, তাহলে কি হয়? যদি আমি লসকে কনসিডার করি, লস তো হয় ট্রান্সফরমারে, এই তো বললাম। তাহলে কনসিডারিং লসেস, যদি আমি লস কনসিডার করি, হোয়াট উইল হ্যাপেন? যদি আমি লস কনসিডার করি, কি হবে রেসপন্স? তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারবো, ইনপুট মানে কি বল? মানে কোনো জিনিসের ইনপুট দেওয়া মানে কি? মানে আউটপুটে আমি যেটা পাচ্ছি প্লাস আমার যে লস হচ্ছে। কি বললাম, বুঝতে পেরেছি? আমি কোনো ট্রান্সফরমারের ইনপুটে সাপ্লাই দিয়েছি, সেইটা আউটপুটে গিয়ে পৌঁছাচ্ছে। তাহলে ইনপুটে সাপ্লাই দেওয়ার পর ইনপুটে কিছু পরিমাণ সাপ্লাই, আমি একটা সাপ্লাই দিয়েছি, ওটা আউটপুটে যেতে যেতে তার মাঝখানে লস তো হবে। যে লসগুলি হচ্ছে আমার কোর লস আর কপার লস, ঠিক কি না?
তবেই তো আমি আউটপুট পাবো রে। কি বলছি বুঝতে পারছিস না? যদি আমি এখানে একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করে দেখাই তোকে, এখানে তো আমি সাপ্লাই দিয়েছি, ডিসি সাপ্লাই, একটা ব্যাটারি সোর্স, এখানে রেজিস্ট্যান্স আছে, তারপর এখানে আমি আউটপুটে লোড লাগিয়েছি, তাহলে আমি কি বলবো, এইটা হচ্ছে আমার ইনপুট 20 ভোল্ট, আর এটা আউটপুট আমার, তাই তো? এইটা হচ্ছে আমার কি ইনপুট, আর এটা হচ্ছে কি ভাই আউটপুট। তাহলে ইনপুট ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো বল? ইনপুট সমান আমি কি লিখবো? আউটপুট প্লাস এইখানে আমার কতটা লস হচ্ছে বল, আই ইন্টু আর পরিমাণ, তাই তো? কেউ বুঝতে পারিস নি এরকম কেউ আছিস? ইনপুট মানে আউটপুট প্লাস লস, এটা বুঝতে পেরেছিস না পারিস? বুঝেছি হ্যাঁ দাদা। দাদা। হুম, কারণ ইনপুট তুই যেটা 20 ভোল্ট দিবি ভাই, পুরোটা তো এখানে এসে পৌঁছাবে না, তা থেকে তো কিছু লস হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছিস? আউটপুটে ধর 15 ভোল্ট এসে পৌঁছেছে, আর বাকি 5 ভোল্ট এখানে লস হয়ে গেছে। তাহলে আমি কি লিখতে পারবো? ইনপুট 20 ভোল্ট ইকুয়ালস টু আউটপুটে এসছে 15 ভোল্ট প্লাস লস হয়েছে 5 ভোল্ট। এবার বুঝতে পেরেছিস লজিকটা? যাক, আমার মনে হয় বুঝতে পেরেছিস জিনিসটা। তোকা বুঝতে পেরেছিস সবাই? তাহলে দাদা ওখানে আর এর ব্র্যাকেট দিয়ে কি লিখেছো? আই আর লিখেছি, যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে ওটাই তো লস, তাই তো নাকি? হ্যাঁ। ড্রপ হচ্ছে মানে এটা কি হয়, পাওয়ার হয় লস হচ্ছে, ড্রপ হয়ে যাচ্ছে মানে ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে। 15 ভোল্ট ধর, এখানে 5 ভোল্ট আমার ড্রপ হয়ে গেছে, তাহলে আউটপুটে কত ভোল্ট পৌঁছাবে? 15 ভোল্ট। 20 ভোল্ট সাপ্লাই দিয়েছিলি, 5 ভোল্টের ড্রপ হয়ে গেছে, আউটপুটে পৌঁছাচ্ছে 15 ভোল্ট। তাহলে আমি লিখতে পারি ইনপুট ইকুয়ালস টু আউটপুট যতটা পাচ্ছি প্লাস লস, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। একদম। তাহলে আউটপুট পাওয়ার বোঝাতে পেরেছি তো কনসেপ্টটা? আউটপুট পাওয়ার বাই ইনপুট। একদম দাদা একদম। ঠিক আছে, ইনপুট মানে হচ্ছে আউটপুট পাওয়ার প্লাস লস, আউটপুট পাওয়ার প্লাস লসেস, বা আউটপুট প্লাস লসেস, একই ব্যাপার, ইন্টু 100%। তাহলে মেন লসেস, তাহলে আমরা জানি যে লসটা লিখেছি, লসটা তাহলে কি কি ভাই বল? তাহলে লসেস আমি মানে কি বলতে চেয়েছি এখানে? লসেস মানে দু প্রকার লস এখানে বলতে চেয়েছি, এক হচ্ছে আয়রন লস, তাই তো? আর একটা কি লস ভাই? কপার লস, তাই তো? আয়রন লস কিসের উপর ডিপেন্ড করে? ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সির উপর। আর কপার লস কিসের উপর ডিপেন্ড করে? কারেন্টের উপর, ঠিক আছে? তাহলে তাহলে আমি এসির ক্ষেত্রে কি জানি বল? যে আমার পাওয়ার হয়, পাওয়ারের ইকুয়েশন হচ্ছে ভিআই কস ফাই, ঠিক আছে? কি বললাম? পাওয়ারের ইকুয়েশন কি হয়? ভিআই কস ফাই, ঠিক আছে? তাহলে আমি যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, তাহলে প্র্যাকটিক্যাল এক্সপ্রেশন আমার কি দাঁড়াবে? প্র্যাকটিক্যাল এক্সপ্রেশন আমার কি দাঁড়াবে? পরের দিন থেকে ডিসি মেশিন পড়াবো, হ্যাঁ? প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার নিয়ে কারো কোনো সন্দেহ নেই তো? না দাদা। ঠিক আছে, না। যা পড়িয়েছি ভাই এর বাইরে কিছু কোয়েশ্চেন আসবে না, ঠিক আছে? কোনো কনসেপ্ট এর থেকে এর বাইরে আসবে না তোর ফার্স্ট ইয়ারে, ওই ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে। এর বাইরে কোনো কনসেপ্ট আসবে না, যা কনসেপ্ট পড়িয়েছি এর মধ্যে কনসেপ্ট আসবে, এটা আমি তোকে বলে রাখছি আগে থেকে, ঠিক আছে? এর বাইরে যদি কোনো কনসেপ্ট আসে আমাকে পরে বলবি যে দাদা এর বাইরে কনসেপ্ট এসে, কনসেপ্ট কিন্তু এর ভিতরেই আসবে, সত্য কি? ঠিক দাদা আছে, বুঝতে পারছি দাদা। এর ভিতরেই কনসেপ্ট আসবে, এর বাইরে কোনো কনসেপ্ট আসবে না, তুই যে কোনো উত্তর দিতে পারবি আমি যা পড়িয়েছি, এমন কোনো জিনিস নেই যে তুই উত্তর দিতে পারবি না। ইন্টারভিউ হোক বা যে কোনো ভাইভাতে তুই দেখবি যা পড়িয়েছি। তাহলে লস মানে আমি এখানে কি কি বলতে চেয়েছিলাম? আয়রন লসকে পি আই দিয়ে ডিনোট করা হয়, আর কপার লসকে যদি আমি পি সি দিয়ে করি, তাহলে আমি এখানে কি লিখতে পারবো ভাই বল? আয়রন লস প্লাস কপার। এটাই লিখতে পারবো কি পারবো না বল আমার কাছে? পারবো দাদা। হুম, হুম। দেখ আমি যেটা পড়ানোর চেষ্টা করি, কেউ যদি এই জিনিসটা ভালো করে ফলো আপ নেয়, তার জিনিসটা ক্লিয়ার কাট হবে কি হবে না বল? মানে ইজিলি সে জিনিসগুলো দাঁড় করাতে পারবে না, পারবে না রে সাথে? দাদা একদম। এরা তো অত কিছু রকেট সায়েন্স তো নেই দাদা, বেসিকই তো রয়েছে। তাহলে একদম বেসিক জিনিস আছে, কোনো সমস্যা হওয়ার কথা না। এইটা বিশাল ইম্পর্টেন্ট এফিসিয়েন্সির একটা
ইকুয়েশন, ঠিক আছে, বিশাল ইম্পর্টেন্ট জিনিস। ট্রান্সফরমারের এফিসিয়েন্সি আর ট্রান্সফরমারের আমাদের হচ্ছে লসেস, ঠিক আছে। এই লসেসের ভাই, এই যে আগে আমি একটা জায়গায় পড়েছিলাম হিস্টেরিসিস লস আর এডি কারেন্ট লসের ফর্মুলা, ঠিক আছে, ওই ফর্মুলাগুলো কিন্তু মনে রাখবি, হ্যাঁ, ঠিক আছে। এরপর একটা কোয়েশ্চেন সচরাচর দিয়ে থাকে, যে কোয়েশ্চেনটার উত্তর অনেকে দিতে পারে না, ভুল করে, যে কেন আমরা ডিসি সাপ্লাই করি না ট্রান্সফরমারে। অনেকে অনেক রকম ভাবে উত্তরটা দিতে পারে, ঠিক আছে। অনেকে বলতে পারে যে ডিসি হচ্ছে একটা কনস্ট্যান্ট সাপ্লাই, তাই তো নাকি, কোনো ইএমএফ জেনারেট হবে না, তাই তো, এইভাবে তাই উত্তরটা তো দিতে স্যার। পারে, ঠিক আছে। ভাই মেনলি আমাদের ট্রান্সফরমারের জন্য মেনলি জরুরি জিনিস কি, আমাকে একটা কথা বল, যে আমরা ট্রান্সফরমারের মেন জিনিস হচ্ছে আমার ফ্লাক্স, তাই তো নাকি, মেন জিনিস হচ্ছে আমার কি ফ্লাক্স, তাই তো সত্যি। Yes, স্যার। ফ্লাক্সটা তাও কিরকম ফ্লাক্স, আমি যে ফ্লাক্সটা ইউজ করতে চাইছি সেটা আমার রোটেটিং ফ্লাক্স ইউজ করতে চাইছি, কিরকম ফ্লাক্স, রোটেটিং ফ্লাক্স। কিন্তু ডিসি যখন আমরা দেব, সেই ফ্লাক্সটা কি রোটেশনাল ফ্লাক্স তৈরি করবে, করবে না। না স্যার, করবে না তো। ওটা ডিরেক্ট কারেন্ট, ঠিক আছে, ডিসি মানে ডিরেক্ট কারেন্ট, মানে কোনো রকম, আমি যদি দুটো দুটো কার্ভ এঁকে তোদেরকে দেখাই, যদি আমি ডিসি তে স্টেট ডিসি চলে যায় আর এসি তে ডিসি মানে দেখাই, ট্রান্সফরমার চলে যায়। মানে এটা সময়ের সাথে কনস্ট্যান্ট থাকে, তাই তো, এইটা হচ্ছে আমার ডিসি, তাই তো ভাই। আর if I want to draw the AC curve, then it will happen this, তাই তো। এর একটা পজিটিভ পার্ট আর একটা নেগেটিভ পার্ট, আবার পজিটিভ পার্ট আবার নেগেটিভ পার্ট চলতে থাকবে, ঠিক কি না। যখন আমি একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে, if I want to draw a transformer, this is which kind of transformer, core type or cell type, ভাই, which kind of transformer is this, core type or cell type, core type transformer না নবেন্দু, এটা কি ট্রান্সফরমার রেখেছি আমি, কোর টাইপ না সেল টাইপ, কোড টাইপ। হ্যাঁ। এটা তুই যদি উত্তর না দিতে পারতিস নবেন্দু, তোর সাথে আমি পরের দিন দেখা করতাম। হ্যাঁ হ্যাঁ। এটা কতগুলো লিম্ব থাকে কোর টাইপে, কোর টাইপে কতগুলো লিম্ব থাকে রে, কোর টাইপে দুটো লিম্ব থাকে, এদিকে একটা এদিকে একটা, ঠিক আছে। লিম্ব থাকে কটা, দুটো, তাই তো। কটা ম্যাগনেটিক পাথ থাকে, একটাই ম্যাগনেটিক পাথ থাকে, কি বললাম। এটা আমি যেটা এঁকেছি এটা কোর টাইপ ট্রান্সফরমার। তাহলে ভাই তুই আমার একটা কথা বল, এখানে এসির জায়গায় যদি ডিসি দিয়ে দিই কি হবে, এইখানে যে পরিমাণে কারেন্ট ফ্লো করাবে সেটা কনস্ট্যান্ট, কি বললাম, কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট হওয়ার জন্য আমি ফ্যারাডেস ল থেকে আমরা কি লিখতে পারবো বল, ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে আমরা জানি যে E ইকুয়ালস টু মাইনাস এন ইন্টু ডি বাই ডিটি। যদি কনস্ট্যান্ট ফ্লাক্স প্রডিউস করে তাহলে সেক্ষেত্রে ফ্লাক্স কনস্ট্যান্ট হবে। ইফ ফ্লাক্স কনস্ট্যান্ট, তাহলে যদি ফ্লাক্স আমার কনস্ট্যান্ট হয় ভাই, তাহলে কি হবে বল, যদি ফ্লাক্স ফাই আমার কনস্ট্যান্ট হয় সেক্ষেত্রে কি হবে, তাহলে মাইনাস এন ইন্টু ডিডিটি অফ ফাই, যদি কনস্ট্যান্ট হয়, ফাই কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের কোনো ডেরিভেটিভ কত হয় ভাই, জিরো হয়, তাই তো। এখানে যে পরিমাণ ইএমএফ জেনারেট হবে সেটার ভ্যালু জিরো হবে, তার মানে এখানে কোনো রকম ইএমএফ জেনারেট হবে না। কি বললাম বুঝতে পেরেছিস, বুঝতে পেরেছিস, হবে কি না রে ভাই। ইএমএফ জিরো হওয়া মানেটা কি, ইএমএফ যখন জিরো হয়ে যাবে তার মানে আলটিমেটলি ট্রান্সফরমার যে অপারেটিং প্রিন্সিপালে ওয়ার্ক করে সেই ওয়ার্কিং প্রিন্সিপালটাই লস হবে, লস করবে। বোঝাতে পেরেছি কথাটা। দাদা ইএমএফ জিরো হওয়ার কারণটা বলবে? ইএমএফ জিরো হওয়ার কারণ, কারণ হচ্ছে এটা আমি কনস্ট্যান্ট সাপ্লাই দিচ্ছি, কনস্ট্যান্ট সাপ্লাই দেওয়া মানে ফাই কনস্ট্যান্ট, তাই তো। তাহলে যদি তুই ফ্যারাডেস লতে অ্যাপ্লাই করিস মাইনাস এন ইন্টু ডিডিটি অফ ফাই কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ আমার কত হয়, জিরো হয়, তাই তো নাকি। তাহলে আলটিমেটলি যে ই এর ভ্যালু আসবে কত আসবে, জিরো আসবে, আসবে কি না, হ্যাঁ দাদা। একদম। তাহলে একটু ভালো করে ভাষা দিয়ে লেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। এটা আমি কনসেপ্ট বোঝানোর জন্য বলেছি ভাই, কি বললাম, এটা আমি তোদেরকে কনসেপ্ট দেওয়ার জন্য বুঝিয়েছি। এটা বুঝতে পেরেছিস তো কেন ইএমএফ জিরো হচ্ছে, কারণ যদি আমরা কনস্ট্যান্ট ফ্লাক্স অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে ফ্যারাডেস লয়ের যে ইএমএফ জেনারেটেড ফর্মুলা, সেখানে যদি কনস্ট্যান্ট ফ্লাক্স দিই, যেহেতু ডেরিভেটিভ হচ্ছে এখানে, তাহলে ডেরিভেটিভের ভ্যালু আমার কনস্ট্যান্ট
টার্মের যে কোনো ডেরিভেটিভ কত হয় 0, তাহলে ইএমএফ জেনারেট যে হবে সেটার ভ্যালু হবে কত 0। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে লিখিয়ে দিই, হ্যাঁ, হ্যাঁ দাদা। ডিসি ইজ নট অ্যাপ্লাইড টু ডিসি, ডিসি ইজ নট অ্যাপ্লাইড টু ট্রান্সফর্মার, because it does not produce a changing magnetic flux. ঠিক আছে, so no EMF is induced, so no EMF is induced, ঠিক আছে ভাই, in the secondary. এটা কোন লতে আমি করিয়েছি? as per Faraday's law of electromagnetic induction, তাই তো? Faraday's law of electromagnetic কি ভাই? ইন্ডাকশন, তাই তো? তাই নাকি? কি বললাম বুঝতে পেরেছিস ভাই? DC is not applied to transformer because it does not produce a changing magnetic flux, so no EMF is induced in the secondary winding. এই কারণে আমরা ডিসি অ্যাপ্লাই করতে পারি না, ঠিক আছে? আর ডিসি যদি আমি অ্যাপ্লাই করেও দিই তাহলে সেক্ষেত্রে আমার কি হবে? ইএমএফ নাই জেনারেট হোক, যদি এখানে আমি ডিসি সোর্স কানেক্ট করি তাহলে একটা কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে? ডিসির ক্ষেত্রে কি কোনো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স থাকে? ডিসির ক্ষেত্রে নবেন্দু কোনো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স থাকে কি? শুধু রেজিস্ট্যান্স থাকে, রিঅ্যাকট্যান্স থাকে না। যেমন এসির ক্ষেত্রে আমি যখন কথা বলি জেড ইকুয়ালস টু কি লিখি? আর প্লাস জেএক্স, তাই তো? এরকম লিখি তো? এই জেডটাকে আমরা কি বলি? ইম্পিডেন্স। কি বলি? ইম্পিডেন্স। কিন্তু এক্ষেত্রে ডিসির ক্ষেত্রে এরকম কোনো পার্ট আর নেই, ঠিক আছে? শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকে। যেহেতু কয়েল তার মানে এর রেজিস্ট্যান্স খুবই কম হয়। কি বললাম? ট্রান্সফর্মার কয়েলের রেজিস্ট্যান্স কম হয়, শুধুমাত্র কিসের ওপর রিলাই করে এরা? এরা কিসের ওপর রিলাই করে? কয়েলের মধ্যে রেজিস্ট্যান্স থাকে না রিঅ্যাকট্যান্স থাকে? তুই এই কথাটা আমার বল। রেজিস্ট্যান্স থাকলেও তার ভ্যালুটা কম থাকবে, কিন্তু এর মেন হচ্ছে কি রিঅ্যাকট্যান্স, তাই তো? ইনডাকটিভ রিঅ্যাকট্যান্স বলি না, একটা কয়েল যখন আমি এরকম করে দেখাই তোদের, এল দিয়ে ডিনোট করি না, যার ইনডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সএল বলি, এক্সএল এর ভ্যালু হয় ওমেগা এল, এগুলো ভুলে গেছিস ভাই? অলসো ডিসি উইথ ডিসি, ঠিক আছে, উইথ ডিসি, বুঝতে পারছিস ভাই নাকি কোনো রেসপন্স এরকম পাচ্ছি না? সবাই বুঝতে পারছিস তো কি বলে চাইছি? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। ঠিক আছে, উইথ ডিসি কয়েল, ভাই কয়েলের ক্ষেত্রে মনে রাখবি যে রিঅ্যাকট্যান্স থাকে, ঠিক আছে? রেজিস্ট্যান্সের ভ্যালু খুবই কম থাকে, হ্যাঁ? উইথ ডিসি there is no inductive reactance, there is no inductive reactance. So a very large current flows the primary, so the very large current flows
in the primary. Yes. Causing overheating and possible damage to the transformer. Causing কি বললাম বুঝতে পেরেছিস কথাটা নবেন্দু নাকি বুঝতে পারিস নি? আমি যদি এখানে ডিসি সাপ্লাই দিই এসির জায়গায় তাহলে কি হবে একটা কারেন্ট তো ফ্লো করবে রে ভাই এখানে একটা সাপ্লাই দিয়েছি আমি ডিসি এই কারেন্টটা যে ফ্লো করবে ট্রান্সফরমারের ভিতর দিয়ে তখন কি হবে এর রেজিস্ট্যান্স এতটাই কম যে এই ওয়াইন্ডিংটাকে পুড়িয়ে দেবে কি বললাম বুঝতে পেরেছিস যে কারেন্টটা ফ্লো করবে ওয়াইন্ডিংটাকে পুড়িয়ে দেবে কারণ ডিসির ক্ষেত্রে আমার রেজিস্ট্যান্সই এফেক্ট করে আর কি। কোনো রকম রিঅ্যাকট্যান্স ফিঅ্যাকট্যান্স ও ওসব বোঝে না ঠিক আছে বুঝতে পেরেছিস ক্লোজিং overheating and possible damage to transformer এই কোয়েশ্চেনটা এতটাই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে তুই যতদিন কেউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যদি কোনো স্টুডেন্ট হয় সারা জীবন কাজে লাগে ঠিক আছে? এই কোয়েশ্চেনটার এইভাবে উত্তরটা দিতে হবে অনেকে অনেক রকম ভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করে কিন্তু ওইভাবে উত্তর দিলে কাজ হবে না। পুরো উত্তরটা এইভাবে কেউ যদি দেয় তাকে ফুল মার্কস দেবে আদারওয়াইজ দেবে না অনেকে অনেক রকম কথা ঘুরিয়ে এদিক ওদিক করতে পারে কিন্তু কোনো কাজ হবে না এইভাবে উত্তরটা কেউ যদি দেয় তবেই একমাত্র কাজ হবে ঠিক আছে তাহলে কি হতে পারে ভাই এক তো আমার ইএমএফ জেনারেট হবে না দ্বিতীয়ত হচ্ছে আমার হাই কারেন্ট ফ্লো করে যাবে তার জন্য প্রাইমারিটা পুড়ে যাবে ওভার হিটিং হয়ে ট্রান্সফরমারকে ড্যামেজ করে দেবে কি বললাম বুঝতে পেরেছিস পেরেছিস রে নবেন্দু 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 বল কেভিএ কেন রেটিং হয় ট্রান্সফরমারের ট্রান্সফরমার আরে ভাই ফুল ফর্ম তো জিজ্ঞেস করিনি তোকে রেটেড কেন ট্রান্সফরমার রেটিং কেভিএ তে হয় তোকে জিজ্ঞেস করি বল বলতে পারবি না কেউ বলতে পারবি ট্রাই করবি কেউ কেন রেটিং কেভিএ তে হয় হুম ট্রান্সফরমার is rated in kVA বলতে পারলি না সাথিয়ে নবেন্দু is rated in kVA because its losses depend only on কিসের উপর ডিপেন্ড করে আমি যে বললাম এতক্ষণ ধরে দুটো লস হয় কি কি কোর লস আর কপার লস কোর লস কিসের উপর ডিপেন্ড করে ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি তুই ভোল্টেজটাকে মেন ধর ঠিক আছে আর কপার লস কিসের উপর ডিপেন্ড করে কারেন্টের উপর তাই তো তাহলে যদি আমার একটা লস যদি ভোল্টেজের উপর ডিপেন্ড করে একটা লস যদি কারেন্টের উপর ডিপেন্ড করে তাহলে ইউনিট কি হবে ভাই রেটিং কি দেওয়া উচিত তাহলে তোর হিসাব মতো কি বলছে তোর কি মন চাইছে কি রেটিং দিবি তুই বল আরে ভাই ভোল্ট অ্যাম্পিয়ারটা কেন লিখেছে ভোল্টেজের জন্য ভোল্ট আর অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট আমার লসটা যে ট্রান্সফরমারের হয় এটা ডিপেন্ড করে কিসের ওপর কোর লস ডিপেন্ড করে ভোল্টেজের ওপর আর ফ্রিকোয়েন্সির ওপর বা ভোল্টেজের ওপর আর কপার লস ডিপেন্ড করে কারেন্টের উপর তাহলে দুটো লস যদি আমার একটা ভোল্টেজ আর একটা কারেন্টের উপর ডিপেন্ড করে তাহলে রেটিং আমার কি হবে ভোল্ট অ্যাম্পিয়ার হবে কি না আর কিলো ভোল্ট অ্যাম্পিয়ার তো কিলোটা অ্যাড করেছে তাই 10 টু দি পাওয়ার কিউব দিয়ে গুণ করে দিলেই এটা ভোল্ট অ্যাম্পিয়ার হয়ে যাবে কি বললাম বুঝতে পেরেছিস সবাই পেরেছিস না পারিস দাদা আরেকবার বলো দেখ আমি বললাম যে ট্রান্সফরমার দুটো লস হয় তাই তো
আমার রেটিং ডিপেন্ড করে লসের ওপর, ঠিক আছে? তুই রেটিং যে ট্রান্সফর্মার করবি কিসের ওপর করবি? লসের ওপর লিখবি। আমি বলেছি যে কোর লস ডিপেন্ড করে কিসের ওপর? ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি, বা মেনলি তুই ভোল্টেজের উপর ডিপেন্ড করে এটা বলতে পারিস। আর কপার লস ডিপেন্ড করে কারেন্টের উপর। ভোল্টেজের উপর ডিপেন্ড করে কোর লস, আর কপার লস ডিপেন্ড করে কারেন্টের উপর। ভোল্টেজের ইউনিট ভোল্ট আর কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার, সেই জন্যই এর রেটিং হয় ভোল্ট অ্যাম্পিয়ার। কি বললাম বোঝা গেছে? আর রেটিংটাকে বড় করার জন্য এটা আমরা কেভিএ দিয়ে লিখি, মানে কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। এবার ক্লিয়ার হয়েছে কি? এবার ঠিক আছে? হ্যাঁ দা। হ্যাঁ দাদা। নবেন্দু বল, কি করে কেভিএ তে ডিপেন্ড করে বল। নবেন্দু বল, কেন ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং দেওয়া হয়? কপার লস ডিপেন্ড করে আমার কিসের ওপর বল? আই স্কোয়ারের উপর, তাই তো? ডিপেন্ডস অন কারেন্ট। আয়রন লস ডিপেন্ড অন ভোল্টেজ, ঠিক আছে? ঠিক আছে? So the rating is based on apparent power. যেটাকে আমরা কেভিএ বলি। ভি ইন্টু আই, নট রিয়েল পাওয়ার। পাওয়ার দেখ, পাওয়ার ট্রায়াঙ্গেল যখন কেউ ড্র করে না, তিনটে পাওয়ার হয়। একটা বলে রিয়েল পাওয়ার, একটাকে বলে অ্যাপারেন্ট পাওয়ার, একটাকে কি বলে? রিঅ্যাক্টিভ পাওয়ার। ঠিক আছে? একটার ইউনিট হচ্ছে কিলোওয়াট, যেটাকে রিয়েল পাওয়ার বলি। অ্যাপারেন্ট পাওয়ারের ইউনিট হচ্ছে কেভিএ বা কিলোভোল্ট অ্যাম্পিয়ার। আর হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, যেটা সরি রিঅ্যাক্টিভ পাওয়ার, যেটার ইউনিট হচ্ছে ভার, ভোল্ট অ্যাক্টিভ রিঅ্যাক্ট্যান্স। কি বললাম বোঝা গেছে? এত কিছু তোদের নেই, এইটুকু জানলেই হবে। একটাকে বলি আমরা অ্যাক্টিভ পাওয়ার, একটাকে বলি কি রিঅ্যাক্টিভ পাওয়ার, ঠিক আছে? ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। আর একটাকে বলি আমরা অ্যাপারেন্ট পাওয়ার, যেটা আমি লিখেছি কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। ঠিক আছে? পাওয়ার ট্রায়াঙ্গেলটা কি ড্র করে দেখিয়ে দেবো নাকি একবার ছোট করে? কি বলিস? হ্যাঁ দাদা দেখিয়ে দাও। ঠিক আছে। হ্যাঁ দা, দেখিয়ে দাও। এই উত্তরটা এখান পর্যন্ত, হ্যাঁ? এর সাথে পাওয়ার ট্রায়াঙ্গেল গোলাবি না, হ্যাঁ? আমি শুধু ওটা ড্র করে দেখাচ্ছি, ঠিক আছে? পাওয়ার ট্রায়াঙ্গেল। আমার পড়ানো পড়ানো বুঝিস তো ভাই? মানে মাঝে মাঝে রেসপন্স পাই না, বুঝতে বুঝতে পারিস তো সব? হ্যাঁ হ্যাঁ দাদা স্যার, বুঝতে বুঝতে পারি। পারি। ঠিক আছে। মানে যতটা সহজে পড়ানো যায় ভাই, পড়ানোর চেষ্টা করি, বুঝতে পারলি তো? কি বলি বলতো? মানে ইলেকট্রিক্যাল এর থেকে সহজে আর কি করে বোঝাবো? এটাই মাঝে মাঝে আমি নিজে বুঝতে পারি। যে নোটস গুলো আমি দিই, এই নোটস গুলি এনাফ, ঠিক আছে? এগুলি পড়বি, কাজ হয়ে যাবে। ঠিক আছে? আমি বারবার একই কথা বলি তোকে, বেশি চিন্তা ভাবনা করার কিছু নেই, হ্যাঁ? হ্যালো। হ্যাঁ দাদা তোমার নোটগুলি ফ্রেশ করে বানাই। একদম একদম খাতায় বানিয়ে নিবি, এই অনেক। ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, এদিক বরাবর যেটা,
এটাকে আমরা অ্যাক্টিভ পাওয়ার বলি। অ্যাক্টিভ কি বলি? অ্যাক্টিভ পাওয়ার। পি ইকুয়ালস টু ভিআই কস ফাই। কি বললাম? ভিআই কস ফাই। এই দিক বরাবর যেটা পাওয়ার থাকে সেটাকে আমরা কি বলি? রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার। এটাকে কি দিয়ে ডিনোট করা হয়? কিউ দিয়ে। কি দিয়ে? কিউ দিয়ে। কিউ মানে হচ্ছে ভিআই সাইন। কেন সাইন ফাই ভাই? দুটো ফাংশন, একটা কস একটা সাইন, যেটা অ্যাঙ্গেলের সাথে লেগে থাকে সেটা কস, যেটা উল্টো দিকে থাকে সেটা কি রে? সাইন, তাই তো? আর একটা যেটা আছে সেটাকে বলি অ্যাপারেন্ট পাওয়ার। এদিক বরাবর এস দিয়ে ডিনোট করা হয়। এস ইকুয়ালস টু ভি ইন্টু আই। তাহলে আমি যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমি কি লিখতে পারবো বল? বল কি লিখতে পারবো? এইটা অতিভুজ, এটা ভূমি, এটা কি রে? লম্ব, তাই তো? তাহলে আমি লিখতে পারবো এস স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। লিখতে পারবো না পারবো না? হ্যাঁ দাদা পারবো। হুম। তাহলে তিনটে যে ইউনিট আছে, এইটার রিয়েল পাওয়ারের ইউনিট হচ্ছে আমার অ্যাক্টিভ পাওয়ার, বা এটা আরেকটা নাম হচ্ছে কি পাওয়ার? রিয়েল পাওয়ার। ঠিক আছে? অ্যাক্টিভ পাওয়ার অথবা রিয়েল পাওয়ার যার ইউনিট হয়ে যায় আমার কি বলবি তো? যে পাওয়ার আমরা হিসেব করি আর কি, সেটার ইউনিট হয় কি বল? অ্যাক্টিভ পাওয়ার, রিয়েল পাওয়ার যার ইউনিট হয়ে যায় ওয়াট। আরে ওয়াটই তো নাকি? ওয়াট ইউজ করি না? পাওয়ারের ইউনিট কি? ওয়াট, তাই তো? তারপর যেটাকে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার কিউ দিয়ে লিখেছি, রিঅ্যাক্টিভ পাওয়ার যার ইউনিট হয় ভার। কি হয়? ভিএআর, যার ফুল ফর্ম হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। ঠিক আছে? তার সাথে সাথে আমার যেটা আরেকটা আছে, সেটা আমি কি বললাম একটু আগে? অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার এটা আমরা কি দিয়ে ডিনোট করি? ভিআই, তার মানে ভোল্ট অ্যাম্পিয়ার, তাই তো? বা কেভিএ, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। এবার ক্লিয়ার হয়েছে তো কনসেপ্ট মোটামুটি পাওয়ার ট্রায়াঙ্গেলের? এর থেকে বেশি কিছু জানার দরকার নেই। তিনটে পাওয়ার আছে জানবি, একটাকে রিয়েল পাওয়ার বলে বা অ্যাক্টিভ পাওয়ার, একটাকে বলে রিঅ্যাক্টিভ পাওয়ার, আর একটাকে বলে অ্যাপারেন্ট পাওয়ার। ঠিক আছে? হয়ে গেছে? হয়ে গেছে ভাই? খুশি তো সব? পাওয়ার ট্রায়াঙ্গেল ফ্যাঙ্গেল বলে দিয়েছি সব, পরের সেমিস্টারের জিনিস। কইলে নবেন্দু বেরিয়ে গেছিস নাকি? দাদা আর কতক্ষণ পড়াবে ক্লাস? এখনো তো অনেক, মোটামুটি আধা ঘন্টা তো চলবে রে ভাই। তুই বেরিয়ে যাবি নাকি? হ্যাঁ দাদা বেরিয়ে গেছে। ঠিক আছে, যাবি, যা রেকর্ডিং শুনে নিবি পরে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এই অঙ্কটা একটু করতে হবে। কি অঙ্কটা আছে ভাই? করতে পারবি অঙ্কটা তোরা? A 30 kVA single phase transformer has 500 turns primary, 30 turns secondary. ঠিক আছে? The primary is connected to a 3300 volt 50 hertz single phase supply. Calculate the maximum flux in the core, secondary EMF, primary and secondary full load current. ঠিক আছে? ট্রান্সফার রেটিং কত দেওয়া আছে? 30 kV। Given transformer rating কত দেওয়া আছে? 30 kV। ঠিক আছে? প্রাইমারি টার্নস দেওয়া আছে, প্রাইমারি টার্নস N1 দেওয়া আছে আমার 500, আর আমার সেকেন্ডারি টার্নস N2 দেওয়া আছে আমার 30, তাই তো? প্রাইমারি ভোল্টেজ দেওয়া আছে কত? প্রাইমারি ভোল্টেজ দেওয়া আছে আমার
3300 ভোল্ট, তাহলে প্রাইমারি ভোল্টেজ V1 3300 ভোল্ট, আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত, f equals to 50 হার্জ। ঠিক তো, এতগুলো জিনিস দেওয়া আছে, তাহলে প্রথমে কি বের করতে বলেছে, ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফ্লাক্স ইন দ্য কোর। তাহলে ফর্মুলা কি হবে ভাই, আছিস লাইনে সবাই? তাহলে ম্যাক্সিমাম দাদা ম্যাগনেটিক, আগে পেজটা আরেকবার দেবে? হ্যাঁ অবশ্যই। আমি আর কি কি দেওয়া আছে ডেটাগুলো লিখেছি, ঠিক আছে? অঙ্ক করার এটাই রুল যে কি কি ডেটা দেওয়া আছে তোকে প্রথমে লিখতে হ্যাঁ দাদা হয়ে গেছে। হবে। ঠিক আছে, তাহলে প্রথম যে পয়েন্টটা আছে আমার, ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফ্লাক্স, তাহলে 5 ম্যাক্স ইকুয়ালস টু কি ফর্মুলা আমার, ভিও মানে আলটিমেটলি কোত্থেকে ফর্মুলাটা এসছে না, V1 ইকুয়ালস টু কি 4.44 5m f ইন্টু a1, এটা ফর্মুলা ছিল তো ট্রান্সফরমারের ইকুয়েশন রে, ইএমএফ ইকুয়েশন। তাহলে 5 ম্যাক্স সমান কি হয়ে যাবে, V1 বাই 4.44 f ইন্টু n1, হবে কি হবে না? ভ্যালু পুট কর, V1 এর জায়গায় ভ্যালু বসে হচ্ছে আমার কত, 3300 ছিল, 4.44, ফ্রিকোয়েন্সি ছিল 50 হার্জ, আর আমার নাম্বার অফ টার্নস ছিল 500 প্রাইমারিতে। এটা করে বলবি কত আছে, এত ওয়েবার আসবে, কত হয়েছে বলবি এটা। তারপরটা কি বলেছিল, সেকেন্ডারি ইএমএফ, সেকেন্ডারি ইএমএফ ইউজিং দ্য টার্নস রেশিও ফর্মুলা, সেকেন্ডারি ইএমএফ, ঠিক আছে, ইউজিং টার্নস রেশিও ফর্মুলা, ইউজিং টার্নস রেশিও ফর্মুলা, আমি কি জানি ভাই, V1 বাই V2 ইকুয়ালস টু কি N1 বাই N2, তাই তো নাকি? তাহলে এখান থেকে আমার সেকেন্ডারি ইএমএফ বের করতে হচ্ছে, V2 সমান কি হবে বল, V1 ইন্টু N2 বাই N1, তাই তো? V1 মানে কত, 3300 ইন্টু N2, নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি 30টা ছিল, বাই নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি 300টা, 3 3 কেটে গেল, তাহলে কত হবে, আরে ভাই এটা 300 ছিল না 500 ছিল, 500 ছিল। এটা করে বললি না আমাকে কত এসছে ভাই তোরা, কেউ আছিস কলে না মিটিং থেকে সব লেফট করেছে? কত আসছে রে, এটা করে বল কত আসছে, 5 6 30, 318, 318 এখন এত, ভাই এটা করলি কত এবার এসছে, এরপর বলেছে ফুল লোড কারেন্ট, ফুল লোড কারেন্ট, ভাই কেউ আছিস না, সবাই বেরিয়ে গেছিস রে? হ্যাঁ আছে স্যার। তাহলে এটা করে বলতে পারছিস না কত উত্তর হচ্ছে, পড়ে এখনো বলতে পারলি না? ফুল লোড কারেন্ট বের করার জন্য আই সমান হচ্ছে পাওয়ার বাই ভোল্টেজ, ঠিক আছে, পাওয়ার বাই, থাকলে তো শুধু হবে না, তোর উত্তর করে বলতে হবে তো।
ফর প্রাইমারি current I1 equals to কি হবে 30 kVA divided by 3300 ভোল্ট 30 kVA মানে কত 30 into 1000 ভোল্ট অ্যাম্পিয়ার বাই 3300 দুটো শূন্য কেটে গেল আলটিমেটলি হবে কত এত অ্যাম্পিয়ার ভাই করে উত্তরগুলো বলছিস না ক্যালকুলেটরও ইউজ করতে পারছিস না দাদা এক একটা 0.0229 এসছে কোনটা এক একটা এটা এসছে কত 0.029 0.029 0.029 ঠিক আছে এইটা বলবি দাদা কত তিনটে 9.09 9.09 ঠিক আছে 9.09 এইটা বল 30 kVA সেকেন্ডারি ভোল্টেজ ছিল আমার 198 এটাই তো বেরিয়েছে 30 into 1000 by 198 তো আসছে দেখ দাদা 151.51 এসছে 151.5 151.52 আমার ওই মোটামুটি 512 এরকম সামথিং আসছে তাই তো রে মানে রাউন্ড অফ করে হ্যাঁ দিলে দাদা হুম হ্যাঁ দাদা বিশাল ইম্পর্টেন্ট অঙ্ক ভাই যেগুলো করাচ্ছে হ্যাঁ এগুলোর মধ্যেই পরীক্ষা আসবে এই অঙ্কগুলো প্রত্যেকটা করবি যেগুলো আমি করিয়েছি ঠিক আছে ইয়ারের কোয়েশ্চেন বুঝতে পারছিস তো না কি বুঝতে পারছিস না অঙ্কগুলো মোটামুটি বোঝা যাচ্ছে তো অঙ্কটা কর একটা ফোন আসছে একটু হোল্ড করবি হ্যালো কে বলছিস বিবেক আমি ক্লাসে আছি একটু পরে ফোন অঙ্কটা কি বলছে A 100 kVA single phase transformer has 300 turns in primary side and 30 turns in secondary একই টাইপের অঙ্ক ঠিক আছে কিভাবে ধরতে হবে অঙ্কগুলো বুঝতে পারছিস তো রেটিং দেওয়া আছে মানে কি কেভিএ রেটিং দেওয়া আছে কিসের রেটিং কেভিএ তাই তো এই রেটিং তাহলে কি দেওয়া আছে গিভেন প্রথমে যেটা দেওয়া আছে লিখে নিবি ট্রান্সফর্মার রেটিং কত দেওয়া আছে 100 কেভিএ তাই তো কি কি দেওয়া আছে আগে লিখে নিবি কি বললাম কি কি দেওয়া আছে লিখে নিবি প্রাইমারি টার্মস কত দেওয়া আছে 300 তাই তো n1 মানে 300 সেকেন্ডারি টার্মস কত দেওয়া আছে N2 তো 30 হবে একদম একদম n2 দেওয়া আছে 30 একদম পরিষ্কার ভাবে যা দেখতে পাবি সেগুলো আগে লিখে ফেলবি কি বললাম ভাই বুঝতে পেরেছিস তারপর অঙ্ক হ্যাঁ কোথায় স্যার কোথায় যাবে সেটা পরের কথা হ্যাঁ যা যা দেওয়া আছে আগে সব লিখে নিবি তবে অঙ্ক করতে সুবিধা হবে দ্য প্রাইমারি সাইড ইজ কানেক্টেড টু এত ভোল্ট এত হার্জ এসি সাপ্লাই তাহলে প্রাইমারির আমার ভোল্টেজ কত দেওয়া আছে প্রাইমারি সাইডের ভোল্টেজ কত দেওয়া আছে রে 11 কিলোভোল্ট 11 কেভি V1 তাই তো প্রাইমারি সাইডকে V1 আর সেকেন্ডারি সাইডকে আমরা কি দিয়ে লিখি V2 তাহলে ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে 50 হার্জ একদম এরকম উত্তর দিতে হবে তাহলে এবার কি করতে বলেছে এত দূর আমি কি লিখেছি ভাই এখানে নিজে থেকে কিছু লিখিনি কি বললাম
যা যা দেওয়া আছে আমি তাই তাই লিখেছি, তাই তো নাকি? ও তোমাদের ডাটা গুলো সব লিখে নিতে হবে। একদম, এটাই হচ্ছে রুল অঙ্ক করে। এবার তুই চোখে দেখতে পাবি, কি বললাম বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। যা যা করতে হবে তোকে এই ডেটার মধ্যে করতে হবে, তোকে কিছু রকেট সায়েন্স লাগাতে হবে না। যা হবে এই ডেটার মধ্যে থেকে হবে, ঠিক আছে? প্রথমে কি বের করতে বলেছে তোকে? সেকেন্ডারি ইএমএফ। সেকেন্ডারি ইএমএফ তাহলে টার্নস রেশিও ফর্মুলা থেকে তোকে বের করতে হবে, মানে ভি2 বের করতে বলছে ইউজিং টার্নস রেশিও ফর্মুলা। v1 by v2 equals to n1 by n2। তাহলে এখান থেকে আমি v2 সমান কি বের পাবো বল? v2 equals to কি পাবো? v1 into n2 by n1, তাই তো? এবার তুই দেখ ভাই, এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছিস সব ডেটা, তাই তো? 11 কেভি, 11 into 1000 into n2 30 দেওয়া আছে, ডিভাইডেড বাই n1, n1 দিয়েছে 300, ঠিক আছে? এখানে একটা শূন্য, এখানে একটা, এখানে একটা শূন্য কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে কত হলো? 1100 ভোল্ট, তাই তো? দেখ অঙ্কটা ইজি হয়ে গেল না? ডেটাগুলো আমি যে লিখে নিয়েছি এই মানে লেখার জন্য আর কি, ইজি হলো কি হলো না বল? হুড়ুর করে হচ্ছে। এটা গেল, তারপর বলছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ফুল লোড কারেন্ট, ঠিক আছে? ফুল লোড কারেন্টস বের করতে বলেছে, ফুল লোড কারেন্ট, ফুল লোড কারেন্ট, ঠিক আছে? তাহলে কারেন্ট ইকুয়ালস টু, আমি কি লিখতে পারবো? পাওয়ার বাই কি রে? ভোল্টেজ। পাওয়ার বাই ভোল্টেজ মানে হচ্ছে কারেন্ট, জানিস তো নাকি? ফর প্রাইমারি কারেন্ট কি হবে? ফর প্রাইমারি কারেন্ট, অঙ্কগুলো বোঝা যাচ্ছে তো? খুব বেশি, হ্যাঁ স্যার। খুব বেশি শক্ত যেরকম মনে হচ্ছে না, যে বিশাল চাপ অঙ্ক করা যাচ্ছে না। না না স্যার, এখন অন্য কিছু নয়। একদম পাওয়ার দেওয়া আছে মানে যেটা রেটিং সেটা, ঠিক আছে? 100 কেভি ডিভাইডেড বাই ভোল্টেজ। প্রাইমারির ভোল্টেজ কত ছিল আমার? 11 কেভি, তাই তো? তার মানে 11,000 বাই 11 কেভি, ঠিক আছে? তাহলে এবার তুই যদি এগুলোকে ভোল্টেজ ভোল্টেজে করিস তাহলে কি? 100 কেভিএ 100 ইন্টু 1000 এত ভোল্ট অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই 11 ইন্টু 1000 এত ভোল্ট। 1000 1000 কেটে গেল, ভোল্ট ভোল্ট কেটে গিয়ে আমার আলটিমেটলি কত আসবে? 9.09, তাই তো? 9.09 এত অ্যাম্পিয়ার। এটা আমার প্রাইমারি এলো, ঠিক আছে? প্রাইমারি কারেন্ট। এরপর আমার বের করতে হবে কি? সেকেন্ডারি। ফর সেকেন্ডারি কারেন্ট দেখিয়ে দিচ্ছি এক মিনিট, আমি অঙ্কটা করে নিই ভাই, ঠিক আছে? তারপর আগে স্লাইড দেখিয়ে দিচ্ছি। ফর সেকেন্ডারি কারেন্ট তাহলে আমার কি করতে হবে? সেকেন্ডারি কারেন্ট I2 মানে আমার রেটিং দেওয়া ছিল হচ্ছে 100 কেভি, 100 কেভিএ ডিভাইডেড বাই V1 এই V2, V2 কত ছিল? V2 কত বেরিয়েছিল আমার? 1100 ভোল্ট বাই 1100 ভোল্ট, হ্যাঁ? তাহলে এটা যদি আমি করি 1000 100 ইন্টু 1000 তো ভোল্ট অ্যাম্পিয়ার বাই 1100, এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে আলটিমেটলি কত হলো? ভোল্ট ভোল্ট কেটে গিয়ে অ্যাম্পিয়ার, তাহলে 90.91 অ্যাম্পিয়ার, এটা আনসার। 3 নম্বরটা কি বলেছিল? ম্যাক্সিমাম ফ্লাক্স ইন দ্য কোর। 3 নম্বরটা বলেছিল ম্যাক্সিমাম ফ্লাক্স ইন দ্য কোর, তাহলে ফর্মুলা কি? ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফ্লাক্স ইন দ্য কোর, ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফ্লাক্স ইন দ্য কোর কি হবে তাহলে? ফর্মুলা কি? v1 equals to 4.44 5m f into n1। তাহলে এখান থেকে যদি তুই 5m বের করিস তাহলে কি হবে? v1 by 4.44 f into n1। v1 মানে আমার বেরিয়ে 11,000, মানে 11 কেভি ছিল, মানে 11 কেভি 11,000 ভোল্ট ডিভাইডেড বাই 4.44 into 50 হার্জ into নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি কত দেওয়া ছিল?
নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি 300 ইন্টু 300। এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে গেল, ঠিক আছে। এইখান থেকে উঠে গিয়ে 105 20 100, ঠিক আছে। এবার ভাই মোটামুটি ক্যালকুলেটার করে নিবি কত আসে দেখ, ঠিক আছে। কত আসছে বল, কত এবার আসছে? 0.165। হ্যাঁ কত? 0.165। 0.165 এত এবার, তাই তো? ও এবার তো ফ্লাক্সের ইউনিট নাকি? হ্যাঁ দাদা। এই অঙ্কটা হেভি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। যে কোটা দুটো নিউমেরিক্যাল পড়িয়েছি বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে। এক হচ্ছে এইটা, এক হচ্ছে এইটা। এই অঙ্কগুলো কেউ যদি করে নেয় তারা কিছু অঙ্ক করতে লাগবে না, ট্রান্সফর্ম হয়ে যাবে। আমি এতদিন যা পড়িয়েছি, ঠিক আছে। ট্রান্সফরমারের গল্প এই পর্যন্তই ছিল, আর ট্রান্সফরমারে তোদের কিছু নেই। এবার ডিসি মেশিন না হলে এসি শুরু করবো, কি বললো? হয় ডিসি মেশিন পড়াবো নাহলে এসি পড়াবো, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাক তাহলে। হ্যালো, গুড নাইট।